স্বাগতম রহস্যপ্রেমীরা। আজ আমরা শুনতে যাচ্ছি সত্যজিৎ রায়ের গল্পে অনুপ্রাণিত হয়ে ইঞ্জিনিয়ার জেডার চৌধুরীর লেখা এক চমকপ্রদ রহস্য গল্প, পলাশপুরের পোড়ো বাড়ি। কলকাতা থেকে দূরের এক গ্রাম, ভাঙাচোরা জমিদার বাড়ি, আর এক অদ্ভুত ধাঁধার সূত্র ধরে শুরু হবে এক রহস্যময় যাত্রা। চলুন তবে ডুবে যাই অজানা রহস্যের জগতে। আমার কাকা প্রমোদেশচন্দ্র ভট্টাচার্য ওরফে প্রমোদা যখন তার প্রিয় শার্লক হোমসের গল্প সমগ্র থেকে মুখ তুলে চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন, আমি বুঝলাম বিশেষ কিছু একটা ঘটেছে। তার ধূসর চোখ দুটির দৃষ্টি তখন তীক্ষ্ণ, যেন কোনো অদৃশ্য রহস্যের জাল ভেদ করার চেষ্টা করছে। বাইরে তখন শীতের বেলা পড়ে আসছিল। আমাদের কলকাতার বাড়ির বসার ঘরে হালকা কমলা রঙের রোদ এসে পড়েছে। ওভে, কাকা গম্ভীর গলায় ডাকলেন। আমি আমার নতুন কেনা ড্রোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। কাকার ডাকে সাড়া দিয়ে বললাম, বলো কাকা। মধুবাবু ফোন করেছিলেন, পলাশপুরে যেতে হবে। মধুবাবু অর্থাৎ মধুসূদন গুহ, কাকার কলেজের বন্ধু, পেশায় রহস্য রোমাঞ্চের লেখক এবং নিজেকে চলমান বিশ্বকোষ মনে করেন। যদিও তার দেওয়া তথ্যের 10টার মধ্যে 8টাই ভুল প্রমাণিত হয়, কিন্তু বাকি দুটো মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে রহস্যের জট ছাড়াতে সাহায্য করে। আর তার ভোজন রসিকতা তো প্রবাদ প্রতিম। আমি একটু অবাক হলাম, বললাম, পলাশপুর, সেখানে কেন? কাকা বইটা বন্ধ করে টেবিলের ওপর রাখলেন। মধুবাবুর এক দূর সম্পর্কের আত্মীয়, জমিদার বংশের শেষ প্রদীপ উমাশঙ্কর রায়ের নাকি আকস্মিক মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলেই সকলে ধরে নিয়েছে, কিন্তু মধুবাবুর মন খুঁতখুত করছে। আমি বললাম, মধুবাবু তো সব কিছুতেই রহস্যের গন্ধ পান। তা পায় বটে, তবে এবার নাকি একটা ধাঁধার ব্যাপার আছে। উমাশঙ্কর বাবু মৃত্যুর আগে একটা অদ্ভুত ধাঁধা রেখে গেছেন। মধুবাবু সেই ধাঁধার বিন্দু বিসর্গ উদ্ধার করতে পারেননি। ধাঁধার কথা শুনতেই আমার উৎসাহ বেড়ে গেল। গ্যাজেটের পাশাপাশি আমার আর একটা নেশা হলো পাজল বা ধাঁধা সমাধান করা। বললাম, তাহলে তো যেতেই হচ্ছে। কাকার চোখে কৌতুকের ঝিলিক খেলে গেল। তোর গ্যাজেটের ব্যাগ গুছিয়ে নে, কে জানে হয়তো তোর ওই উড়ন্ত খেলনাটাই কোনো কাজে লেগে যায়। পলাশপুর গ্রামটা শহর থেকে বেশ দূরে। ট্রেনে করে গিয়ে তারপর আরও প্রায় 1 ঘণ্টার পথ গরুর গাড়িতে। আমরা যখন পৌঁছালাম তখন সূর্য ডুবতে বসেছে। শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় গ্রামটাকে কেমন যেন রহস্যময় লাগছিল। মধুবাবু আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। তার মোটা সোটা গোলগাল চেহারা দেখলেই বোঝা যায় খাওয়া দাওয়ার ওপর তিনি যথেষ্ট যত্ন নেন। আমাদের দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। আরে প্রমোদা, আয় হায়, তোরা না এলে আমি তো অথই জলে পড়তাম। বলতে বলতে তিনি আমাদের নিয়ে তার গাড়ির দিকে এগোলেন। জমিদার বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। বিশাল দোতলা পুরনো বাড়ি, জায়গায় জায়গায় পলেস্তরা খসে পড়েছে। দেখলেই বোঝা যায় একসময় এর রমরমা থাকলেও এখন জৌলুস হারিয়েছে। বাড়ির চারপাশে বড় বড় গাছপালা। দিনের বেলাতেও হয়তো এখানে সূর্যের আলো পুরোপুরি ঢোকে না। বাড়ির ভেতরে থমথমে পরিবেশ। কয়েকজন দূর সম্পর্কের আত্মীয় এবং কাজের লোক ছাড়া আর কেউ নেই। মধুবাবু আমাদের সোজা উমাশঙ্কর বাবুর পড়ার ঘরে নিয়ে গেলেন। ঘরটা বইয়ে ঠাসা। একদিকে একটা বড় লেখার টেবিল, তার ওপর এখনও কিছু কাগজপত্র ছড়ানো। মধুবাবু ফিসফিস পরে বললেন, পুলিশ এসে ঘুরে গেছে, স্বাভাবিক মৃত্যু বলেই রায় দিয়েছে, কিন্তু আমার মন বলছে ডাল মে কুছ কালা হ্যায়। প্রমোদা ঘরের চারদিকে তার এক্সরে মেশিনের মতো চোখ দিয়ে জরিপ করতে লাগলেন। তারপর উমাশঙ্কর বাবুর লেখার টেবিলের দিকে এগিয়ে গেলেন। টেবিলের ওপর একটা খোলা ডায়েরি পড়েছিল। কাকা সেটা হাতে তুলে নিলেন। ডায়েরির শেষ পাতায় পেন্সিল দিয়ে বড় বড় অক্ষরে একটা ধাঁধা লেখা। 3 পায়ে চলি আমি, মাথায় আমার মণি, রাতের বেলা পথ দেখাই, দিনের বেলা গুনি। আমি ধাঁধাটা পড়ে বললাম, 3 পায়ে চলে, এমন আবার কি জিনিস? মধুবাবু তার পাণ্ডিত্যের ভাণ্ডার খুলে বসলেন। এটা নিশ্চয়ই কোনো পৌরাণিক জীব, গ্রিক পুরাণের স্ফিংসের ধাঁধার মতো, অথবা হয়তো। কাকা তাকে থামিয়ে দিয়ে বললেন, মধুবাবু, আপনার বিশ্বকোষটা আপাতত বন্ধ রাখুন, আগে আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। মধুবাবু বলতে শুরু করলেন, উমাশঙ্করবাবু একা মানুষ ছিলেন।
তার একমাত্র ছেলে বছর 10 আগে নিরুদ্দেশ হয়ে যায়, তারপর থেকে তিনি কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এই বিশাল বাড়িতে তিনি থাকতেন তার পুরনো চাকর বংশী আর এক দূর সম্পর্কের ভাগ্নে, নাম তার ললিত। ললিত সম্প্রতি এখানে এসে জুটেছে। প্রমোদা জিজ্ঞেস করলেন, মৃত্যুর সময় তার ঘরে কে ছিল?" বংশী বলেছে, রাতে খাবার দিয়ে সে নিজের ঘরে চলে যায়। সকালে এসে দেখে তিনি তার আরাম কেদারায় মৃত অবস্থায় পড়ে আছেন। ডাক্তার বলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রমোদা ঘরের চারপাশটা আরও একবার ভালো করে দেখলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, "অভি, তোর পর্যবেক্ষণ শক্তি তো ভালো। দেখ তো অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা।" আমি ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলাম। বইয়ের তাক, টেবিল, আলমারি সবকিছুই যেন ঠিকঠাক। হঠাৎ আমার চোখ পড়ল ঘরের কোনায় রাখা একটা পুরনো গ্রামোফোনের উপর। গ্রামোফোনের পাশে কয়েকটা রেকর্ড রাখা, কিন্তু একটা রেকর্ডের খাপ খালি। আমি কাকার দৃষ্টি আকর্ষণ করে বললাম, "কাকা, দেখ, এখানে একটা রেকর্ডের খাপ খালি পড়ে আছে।" কাকা এগিয়ে এসে খাপটা হাতে নিলেন। সেটার ওপর ধুলোর আস্তরণ, কিন্তু একটা জায়গা পরিষ্কার, যেন সম্প্রতি রেকর্ডটা বের করা হয়েছে। খাপের ওপর লেখা, "বেহাগ, উস্তাদ বাড়ে গুলাম আলী খান।" প্রমোদা আমার দিকে হেসে বললেন, "খুব ভালো পর্যবেক্ষণ অভি। ক্লাসিক্যাল সঙ্গীতে উমাশঙ্কর বাবুর অনুরাগ দেখছি।" মধুবাবু বললেন, "কিন্তু একটা খালি রেকর্ডের খাপ দিয়ে কি হবে? আমার তো মনে হচ্ছে ধাঁধাটাই আসল।" প্রমোদা কোনো উত্তর না দিয়ে উমাশঙ্কর বাবুর আরাম কেদারার দিকে এগিয়ে গেলেন। চেয়ারের পাশে একটা ছোট টেবিল, তার ওপর একটা জলের গ্লাস আর একটা ওষুধের শিশি। কাকা শিশিটা হাতে তুলে নিলেন। ঘুমের ওষুধের শিশি এবং প্রায় খালি। ঠিক সেই সময় ঘরের দরজায় ছায়ামূর্তি দেখে আমরা চমকে উঠলাম। বছর 25-এর এক যুবক, পরনে ময়লা পাজামা পাঞ্জাবি, আমাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মধুবাবু তাকে দেখে বললেন, "আরে ললিত, তুই এখানে? এনারা আমার বন্ধু, কলকাতা থেকে এসেছেন।" ললিতের অবিশ্বাস। সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। প্রমোদা আমার দিকে তাকিয়ে বললেন, "অভি, কাল সকালে তো ড্রোনটা একবার এই বাড়ির চারপাশে ওড়াবি। বিশেষ করে ওই পোড়ো পুকুরটার দিকেও নজর রাখবি।" আমি বুঝলাম রহস্যের জাল গোটাতে শুরু করেছে। পলাশপুরের এই পোড়ো বাড়িতে শুধু যে একটা স্বাভাবিক মৃত্যু হয়নি, তার পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের চাবিকাঠি হল ওই অদ্ভুত ধাঁধা আর হারিয়ে যাওয়ার রেকর্ডটা। পরদিন ঘুম ভাঙল পাঠির ডাকে আর হালকা শীতের আমেজে। জানলার বাইরে তাকিয়ে দেখলাম পলাশপুরের সকালটা বড় শান্ত আর সুন্দর। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই যে একটা নিষ্ঠুর রহস্য লুকিয়ে আছে, তা ভেবে আমার মনটা ভার হয়ে উঠল। জলখাবার খেতে খেতে প্রমোদা মধুবাবুকে বললেন, "মধুবাবু, আপনি আজ একবার ওই বংশী লোকটার সাথে কথা বলুন তো। উমাশঙ্করবাবুর শেষ দিনগুলো কেমন কেটেছে, তার হাবভাব বা কথাবার্তায় কোনো পরিবর্তন লক্ষ্য করেছিল কিনা খুকিয়ে জিজ্ঞেস করবেন।" মধুবাবু তার ট্রেডমার্ক আত্মবিশ্বাসের সাথে বললেন, "সে আর বলতে, আমার জেরের সামনে বংশী গড়গড় করে সব বলে দেবে দেখো।" কাকা আমার দিকে তাকিয়ে বললেন, "আর তুই তোর ওই উড়ন্ত যন্ত্রটা নিয়ে বাড়ির চারপাশটা, বিশেষ করে ওই পোড়ো পুকুরটার ধারটা ভালো করে দেখে আয়। দেখিস, খুব বেশি নিচে নামাবি না, কারোর চোখে যেন না পড়ে।" আমিও প্রস্তুত ছিলাম। আমার ড্রোন ঈগল 7 আমার ব্যাগের মধ্যেই ছিল। জলখাবার শেষ করে আমি বেরিয়ে পড়লাম। বিশাল জমিদার বাড়ির পেছন দিকে একটা আমবাগান, আর তার পাশেই সেই পোড়ো পুকুর। শ্যাওলা আর কচুরিপানায় পুকুরের জল প্রায় দেখাই যায় না। পাড়গুলো ভাঙাচড়া, জায়গায় জায়গায় আগাছার জঙ্গল। আমি একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে ড্রোনটা ওড়ালাম। রিমোটের স্ক্রিনে ভেসে উঠল পুকুর পাড়ের উঁচু থেকে তোলা ছবি। আমি ধীরে ধীরে ড্রোনটাকে পুকুরের চারদিকে ঘোরাতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। পুকুরের উত্তর পূর্ব কোণে একটা বড় ঝোপের পাশে মাটিটা যেন খানিকটা খোঁড়া হয়েছে। নতুন করে মাটি চাপা দেওয়ার চিহ্ন স্পষ্ট। জায়গাটা এমনভাবে জঙ্গলের আড়ালে যে সাধারণভাবে কারোর চোখে পড়ার কথা নয়। আমি ড্রোনটাকে আরো কাছে নিয়ে গিয়ে জায়গাটার কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ড্রোন ফিরিয়ে এনে সোজা কাকার কাছে গেলাম। কাকা তখন উমাশঙ্কর বাবুর পড়ার ঘরে বসে তার ডায়েরিটা পড়ছিলেন। আমি তাকে ছবিগুলো দেখালাম। ছবি দেখে কাকার ভুরু সামান্য কুঁচকে গেল। তিনি বললেন, "হুম,
জায়গাটা সন্দেহজনক, কিন্তু এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। এমন সময় মধুবাবু হন্তদন্ত এ ঘরে ঢুকলেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি নতুন কোনো তথ্য পেয়েছেন। প্রমোদা, বংশী যা বলল তা শুনলে তুমি অবাক হবে। মধুবাবু চেয়ারে ধপ করে বসে পড়লেন। কি বলল? কাকা শান্তভাবে জিজ্ঞেস করলেন। বংশী বলল, নাকি মৃত্যুর আগের দিন উমাশঙ্কর বাবুর সাথে ললিতের প্রচণ্ড ঝগড়া হয়েছিল। সম্পত্তি বাবদ কিছু টাকা চেয়েছিল ললিত, কিন্তু উমাশঙ্কর বাবু দেননি। বংশী আড়াল থেকে শুনেছে যে ললিত শাসিয়েছিল যে টাকা না পেলে সে অন্য পথ দেখবে। প্রমোদা বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। ললিতের টাকার দরকার ছিল, আর তার জন্য সে হুমকিও দিয়েছিল। আমি বললাম, তাহলে কি ললিতই? কাকা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছলে চলবে না অভি। অপরাধীরা সব সময় প্রমাণ রেখে যায়। আমাদের সেই প্রমাণটা খুঁজে বের করতে হবে, আর তার জন্য ওই ধাঁধাটার সমাধান করা খুব জরুরি। আমরা তিনজন আবার সেই ধাঁধাটা নিয়ে বসলাম। 3 পায়ে চলি আমি, মাথায় আমার মণি। রাতের বেলা পথ দেখাই, দিনের বেলা গুনি। মধুবাবু বললেন, আমার তো মনে হয় এটা কোনো গুপ্তধনের সংকেত। মণি মানে নিশ্চয়ই কোনো দামি পাথর, আর 3 পা মানে হয়তো কোনো বিশেষ চিহ্ন। প্রমোদা অন্যমনস্ক হয়ে ঘরের চারদিকে তাকাচ্ছিলেন। তার চোখ দুটো ঘরের কোণায় রাখা একটা ছাতা আর লাঠির স্ট্যান্ডের উপর স্থির। স্ট্যান্ডে কয়েকটা পুরনো ছাতা আর দুটো বেতের লাঠি রাখা। কাকা উঠে গিয়ে লাঠি দুটো হাতে নিলেন। একটাও সাধারণ লাঠি, কিন্তু অন্যটা বেশ কারুকার্য করা, সেগুন কাঠের তৈরি, আর তার হাতলটা হাতির দাঁতের, যার মাথায় একটা লাল রঙের পাথর বসানো, দেখতে অনেকটা মণির মতো। কাকা লাঠিটা হাতে নিয়ে নিরীক্ষণ করতে করতে বললেন, একজন বৃদ্ধ মানুষের জন্য লাঠি তার তৃতীয় পার মতো। এর মাথায় মণির মতো পাথরও আছে। রাতে পথ চলতে এটা টর্চের মতো আলো না দিলেও অন্ধকারে পথ চিনতে সাহায্য করে। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে ধাঁধার 3টে লাইনের মানে মিলে যাচ্ছে, কিন্তু কাকা শেষ লাইনটার মানে কি? দিনের বেলা গুনি। প্রমোদা লাঠিটা উল্টে পাল্টে দেখতে লাগলেন। হঠাৎ তার চোখ আটকে গেল লাঠির নিচের অংশে। সেখানে পিতলের একটা খাঁপ লাগানো, আর সেই খাঁপের গায়ে ইঞ্চির দাগ কাটা, অনেকটা রুলারের মতো। কাকা আমাদের দিকে তাকিয়ে হাসলেন। পেয়ে গেছি। গুণী কথাটার একটা পুরনো মানে হলো পরিমাপ করা। জমিদার উমাশঙ্কর বাবু হয়তো এই লাঠিটা দিয়ে দিনের বেলায় জমি মাপার কাজও করতেন, তাই তিনি লিখেছেন, দিনের বেলা গুণী। মধুবাবু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ভাবা যায় একটা সাধারণ লাঠির মধ্যে এত কিছু লুকিয়ে আছে। কাকা বললেন, এখন প্রশ্ন হলো এই লাঠিটা দিয়ে তিনি কিসের ইঙ্গিত দিতে চেয়েছেন, আর এর সাথে ওই পোড়ো পুকুরের খোঁড়া জায়গাটা সম্পর্ক কি? তিনি লাঠির হাতলটা ধরে মোচড় দিতে একটা মৃদু ক্লিক শব্দ হলো। হাতির দাঁতের হাতলটা খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট পাঁকানো কাগজের টুকরো। আমরা তিনজনেই উত্তেজনায় ঝুঁকে পড়লাম। প্রমোদা সাবধানে কাগজটা খুললেন। তাতে পেন্সিল দিয়ে মাত্র 2টো শব্দ লেখা, বেহাগের বিষ। বেহাগের বিষ? মধুবাবু প্রায় চিৎকার করে উঠলেন। তার মানে উমাশঙ্কর বাবুকে বেহাগ রাগ শুনিয়ে সম্মানিত করে বিষ দেওয়া হয়েছে। এ তো একেবারে তান্ত্রিকদের কাজ কারবার বলে মনে হচ্ছে। আমি আমার নতুন উপন্যাসের জন্যে ঠিক এই রকম একটা প্লটই ভাগছিলাম। প্রমোদা মধুবাবুর দিকে এমনভাবে তাকালেন যেন তিনি কোনো ভিনগ্রহের প্রাণী দেখছেন। তারপর শান্তভাবে বললেন, মধুবাবু, আপনার কল্পনা শক্তিকে আপাতত একটু বিশ্রাম দিন। ব্যাপারটা অতটা অলৌকিক নয়, বরং অনেক বেশি পরিকল্পিত আর শয়তানি বুদ্ধির পরিচয়ক। কাকা ভাঙা রেকর্ডের খাপটা হাতে তুলে নিলেন। স্মরণ করার চেষ্টা করুন, আমরা উমাশঙ্কর বাবুর ঘরে একটা খালি রেকর্ডের খাপ পেয়েছিলাম। তাতে কি লেখা ছিল? আমি সাথে সাথে বললাম, বেহাগ, উস্তাদ বাড়ে গুলাম আলী খান।
ঠিক তাই, প্রমোদা বললেন। উমাশঙ্কর বাবু তার ধাঁধার মাধ্যমে আমাদের লাঠিটার দিকে নির্দেশ করছেন, আর লাঠির ভেতরে চিরকুটটা আমাদের আবার সেই রেকর্ডটার দিকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এর মানে হল তার মৃত্যুর রহস্যের চাবিকাঠি ওই হারিয়ে যাওয়া রেকর্ডটার মধ্যেই লুকিয়ে আছে। বেহাগের বিষ কথাটার আক্ষরিক অর্থ হল বিষটা বেহাগ রাগের রেকর্ডের সাথে সম্পর্কিত। মধুবাবু বললেন, কিন্তু একটা রেকর্ডের সাথে বিষের কি সম্পর্ক থাকতে পারে, আর হত্যাকারী রেকর্ডটা নিয়ে বা পালাবে কেন? কারণ রেকর্ডটাই হলো প্রমাণ, প্রমোদা গম্ভীর গলায় বললেন। হয়তো বিষটা রেকর্ডের গায়ে লাগানো ছিল। হত্যাকারী জানত উমাশঙ্কর বাবুর তার রাতে ওই রেকর্ডটি শোনার অভ্যেস আছে। তিনি রেকর্ডটি প্লেয়ারে বসানোর সময় তার হাতে বিষ লেগে যায়, যা পরে কোনোভাবে তার শরীরে প্রবেশ করে। কাজ হাসিল হওয়ার পর হত্যাকারী প্রমাণ লোপাতের জন্য রেকর্ডটা সরিয়ে ফেলেছে। এই ব্যাখ্যাটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। এত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন? কাকা আমার দিকে ফিরে বললেন, অভি, তোর ড্রোনে তোলা ছবি অনুযায়ী পুকুর পাড়ের ওই খোড়া জায়গাটাতেই রেকর্ডটা পুঁতে রাখা হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের ওখানে যেতে হবে। আমরা আর দেরি করলাম না। বংশীর কাছ থেকে একটা কোদাল চেয়ে নিয়ে আমরা ৩ জন পোড়ো পুকুরটার দিকে রওনা দিলাম। ললিতকে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখলাম। তার চোখে ভয় আর সন্দেহের এক বিচিত্র মিশ্রণ। পুকুর পাড়ে পৌঁছে আমি ড্রোন দিয়ে চিহ্নিত জায়গাটা দেখিয়ে দিলাম। মাটিটা সত্যিই নরম আর আলগা। প্রমোদার নির্দেশে আমি কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই কোদালের মাথায় শক্ত কিছুর আঘাত লাগল। আরও কিছুটা মাটি সরাতেই বেরিয়ে এলো একটা কাপড়ে জড়ানো পুঁটলি। আমরা ৩ জনই উত্তেজনায় স্তব্ধ হয়ে গেলাম। প্রমোদা সাবধানে পুঁটলিটা মাটির থেকে তুলে কাপড়ের গিঁট খুললেন। ভেতরে যা ছিল তা দেখে আমরা হতবাক। একটা আস্ত রেকর্ড নয়, বরং একটা পুরনো শেলাক রেকর্ডের কয়েকটা ভাঙা টুকরো। কেউ যেন আক্রোশে রেকর্ডটাকে ভেঙে তারপর এখানে পুঁতে রেখেছে। প্রমোদা খুব সাবধানে ভাঙা টুকরোগুলো হাতে তুলে নিলেন। রৌদের আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হঠাৎ বলে উঠলেন, ইউরে কা! আমি আর মধুবাবু প্রায় একসঙ্গে জিজ্ঞেস করলাম, কি পেলে কাকা? কাকা একটা বড় টুকরো আমাদের চোখের সামনে ধরে বললেন, ভালো করে রেকর্ডের কিনারাটা দেখ, কিছু বুঝতে পারছিস? আমি ভালো করে লক্ষ্য করলাম। রেকর্ডের কালো চকচকে কিনারার উপর হালকা বাদামি রঙের একটা আস্তরণ লেগে আছে, যা শুকিয়ে যাওয়া আঠার মতো দেখা যাচ্ছে। প্রমোদা বললেন, এটা সাধারণ ধুলো বা ময়লা নয়, এটা হলো এক ধরনের গাছের আঠা, যা মারাত্মক বিষাক্ত। দক্ষিণ আমেরিকার কিছু আদিবাসী এই বিষ তাদের তীরের ফলায় ব্যবহার করে। এই বিষ চামড়ার সংস্পর্শে এলে প্রথমে কিছু বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে রক্তে মিশে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয়। বাইরে থেকে দেখলে মনে হবে স্বাভাবিক হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। মধুবাবু আঁতকে উঠে বললেন, সর্বনাশ! তার মানে ললিটি... দাঁড়ান মধুবাবু, প্রমোদা তাকে থামিয়ে দিলেন। আমরা জানি কিভাবে খুনটা হয়েছে, কিন্তু কে করেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ললিতের উদ্দেশ্য ছিল, কিন্তু এই বিষ সে জোগাড় করল কোথা থেকে? এই ধরনের বিষ সাধারণ মানুষের নাগালের বাইরে। কথাটা বলতে বলতেই কাকার চোখ চলে গেল পুকুরের অন্য পাড়ে, একটা প্রায় ধ্বংসস্তূপ হয়ে যাওয়া পুরনো মন্দিরের দিকে। তিনি সেদিকে তাকিয়ে থেকেই বললেন, উমাশঙ্করবাবু তার ডায়েরিতে লিখেছেন তার বাবা নাকি একজন শখের উদ্ভিদবিজ্ঞানী ছিলেন। দেশ বিদেশ থেকে নানা রকম অদ্ভুত গাছপালা এনে তিনি এই বাড়ির বাগানে লাগাতেন। হঠাৎ করেই যেন আমার মাথার একটা বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম, কাকা, তার মানে এই বিষাক্ত গাছ এই বাগানেই কোথাও আছে? প্রমোদা আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, একদম ঠিক ধরেছিস আবি। চলো, এবার শেষ অঙ্কের পর্দা তোলার সময় এসেছে। আমরা ভাঙা রেকর্ডের টুকরোগুলো আর কোদালটা নিয়ে বাড়ির দিকে ফিরে চললাম। আমি বুঝতে পারছিলাম
প্রমোদান এক্স-রে চোখের সামনে আসল অপরাধীর মুখোশ খসে পড়ার আর বেশি দেরি নয়। আমরা যখন ভাঙা রেকর্ডের টুকরোগুলো নিয়ে বৈঠকখানায় ফিরে এলাম, তখন সেখানে ললিতার বংশী দুজনেই উপস্থিত ছিল। আমাদের হাতে কোদাল আর মাটির পুটলি দেখে ললিতের মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেল। বংশী বরাবরের মতোই নির্বিকার দেওয়ালে ঝোলানো উমাশঙ্করবাবুর ছবির দিকে তাকিয়েছিল। প্রমোদা ঘরের মাঝখানে একটা টেবিলে রেকর্ডের টুকরোগুলো রাখলেন। তারপর ললিতের দিকে সরাসরি তাকিয়ে বললেন, ললিতবাবু, আপনার কাকা উমাশঙ্করবাবুর সাথে আপনার সম্পর্ক খুব একটা মধুর ছিল না, তাই তো? বিশেষ করে মৃত্যুর আগের দিন আপনাদের মধ্যে টাকা পয়সা নিয়ে বেশ বড় রকমের একটা ঝামেলা হয়। ললিত কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, হয়েছিল। টাকার দরকার ছিল আমার, কিন্তু আমি ওকে খুন করিনি। খুনটা কিভাবে হয়েছে আপনি জানেন? প্রমলা প্রশ্ন করলেন, তার ধূসর চোখ দুটো ললিতের উপর স্থির। না, আমি শুধু জানি উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। ভুল। প্রমোদা শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তাকে খুন করা হয়েছে এক ভয়ানক বিষ দিয়ে, যার রেকর্ডের কানায় লাগানো ছিল। তিনি রেকর্ডটা ধরতে গিয়েই বিষের সংস্পর্শে আসেন। এই কথা শুনে ললিতের পাশাপাশি মধুবাবু চমকে উঠলেন। বংশী শুধু একবার আর চোখে আমাদের দিকে তাকাল। প্রমোদা বলে চললেন, খুনি খুব চালাক। সে জানত এই বিষের ক্রিয়ায় মৃত্যুটাকে স্বাভাবিক হার্ট অ্যাট্যাক বলেই মনে হবে। সে জানত উমাশঙ্করবাবুর রাতে বেহাগ শোনার অভ্যাস। কাজ শেষ করে সে প্রমাণ লোপাটের জন্য রেকর্ডটা ভেঙে পুকুর পাড়ে পুঁতে রাখে, আর আপনার সাথে ঝামেলার সুযোগ নিয়ে পুরো দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা নিখুঁত পরিকল্পনা করে। ললিত প্রায় কেঁদে ফেলে বলল, বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। প্রমোদা তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বললেন, আমি আপনাকে বিশ্বাস করি। এবার শুধু ললিত নয়, আমি আর মধুবাবু অবাক হলাম। প্রমোদা বললেন, এই ধরনের দুর্লভ বিষাক্ত গাছের আঠা সংগ্রহ করা এবং তার প্রয়োগ সম্পর্কে জানা আপনার মতো একজন তরুণের কাজ নয়। এর জন্য প্রয়োজন এই বাড়ি এবং তার বাগান সম্পর্কে গভীর জ্ঞান, এমন জ্ঞান যা কয়েক দিনে তৈরি হয় না, কয়েক দশকে তৈরি হয়। কথাটা বলেই প্রমোদা ঘুরে দাঁড়ালেন বংশীর দিকে। সেই নিরীহ শান্ত বৃদ্ধ বংশী। কি বংশীদা, তাই না? বংশীর মুখে প্রথমবার ভাবান্তর দেখা গেল। তার শান্ত চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল। সে বলল, কি সব যাতা বলছেন বাবু? আমি 40 বছর ধরে এই বাড়ির সেবা করছি। কর্তাবাবুকে আমি নিজের হাতে বিষ দিয়েছেন। প্রমোদা তার কথা শেষ করে দিলেন। উমাশঙ্করবাবুর বাবা যখন বাগান করতেন, তখন আপনিই তার সহকারী ছিলেন। আপনি এই বাগানের প্রত্যেকটা গাছকে চেনেন, কোনটা অমৃত আর কোনটা বিষ তা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। বংশী চিৎকার করে বলল, মিথ্যে কথা, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আপনার কাছে। আছে। প্রমোদা পকেট থেকে একটা রুমাল বের করলেন। রেকর্ডের টুকরোগুলো যখন আমি তুলি তখন আমার হাতেও সেই আঠা লেগে গেছিল। এই বিষের আঠা চকচটে আর সহজে উঠতে চায় না। আপনি রেকর্ডটা ভেঙেছিলেন, তারপর পুঁতে রেখেছিলেন। এত সবের পর আপনার হাতে বা কাপড়ে কি একটুও দাগ লাগেনি? প্রমোদা এক পায়ে গিয়ে বংশীর ডান হাতের দিকে ইঙ্গিত করলেন। আপনার ওই শতছিন্ন কুর্তার আস্তিনের কোণায় দেখুন, ওই যে বাদামি দাগটা লেগে আছে, ওটাই হল বেহাগের বিষ। বংশীর চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। সে নিজের আস্তিনের দিকে তাকিয়ে দেখল। আমরাও দেখলাম, একটা পুরনো কাপড়ের ভাঁজে শুকিয়ে যাওয়া আঠার মতো একটা দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাই স্তব্ধ। ঘরের ভেতর পিন পড়লেও শব্দ শোনা যাবে না। অবশেষে বংশী ভেঙে পড়ল। কান্নায় ভেঙে পড়ে সে স্বীকার করল সবকিছু।
উমাশঙ্কর বাবু ঠিক করেছিলেন এই বিশাল বাড়ি আর সম্পত্তি বিক্রি করে শহরে তার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে চলে যাবেন। বংশীকে তিনি মাসোহারা দিয়ে বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু 40 বছর ধরে যে বাড়িকে নিজের ঘর ভেবে এসেছে, জীবনের শেষ প্রান্তে এসে সেখান থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার ভয় বংশীকে উন্মাদ করে দিয়েছিল। সে ভেবেছিল উমাশঙ্কর বাবুকে সরিয়ে দিলে আর ললিতকে খুনের দায়ে ফাঁসিয়ে দিলে সেই এই বিশাল বাড়ির দেখাভালের দায়িত্বে থাকবে। তাই সে উমাশঙ্কর বাবুর বাবার লাগানো সেই বিষাক্ত গাছ থেকে আঠা সংগ্রহ করে এই ভয়ঙ্কর পরিকল্পনা করে। ললিতের সাথে উমাশঙ্কর বাবুর ঝগড়াটা তার কাজকে আরও সহজ করে দেয়। পুলিশ এসে বংশীকে নিয়ে গেল। পলাশপুরের পোড়ো বাড়ির ওপর থেকে যেন একটা কালো ছায়া সরে গেল। ফেরার পথে ট্রেনে বসে আমি কাকার দিকে তাকিয়ে ভাবছিলাম, কি অদ্ভুত এই মানুষটা। তার ধূসর চোখ দুটো যেন সত্যি এক্স-রে মেশিনের মতো, যা কেবল তথ্য নয়, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা উদ্দেশ্যকেও অনায়াসে পড়ে ফেলতে পারে। মধুবাবু তার নোটবুক বের করে লিখতে শুরু করেছিলেন। বিড়বিড় করে বললেন, অসাধারণ প্লট, বেহাগের বিষ নামেই পরের বইটা লিখব, বাজার মাত হয়ে যাবে। প্রমোদা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কিরে অভি, শুধু গ্যাজেট নয়, মাঝে মাঝে পুরনো দিনের জিনিসপত্র আর মানুষের পর্যবেক্ষণও যে রহস্যের জ্বর ছাড়াতে পারে, সেটা তো বুঝলি। আমি মাথা নেড়ে সাই দিলাম। পলাশপুরের এই ঘটনাটা আমাকে শিখিয়ে দিল যে সবচেয়ে জটিল রহস্যের সমাধানও অনেক সময় আমাদের চোখের সামনেই পড়ে থাকে, শুধু তাকে দেখার জন্য একটা তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন হয়। আর সেই দৃষ্টি প্রমোদেশচন্দ্র ভট্টাচার্যের চেয়ে ভালো আর কারই বা আছে। জানলার বাইরে অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে, আর আমাদের ট্রেন এগিয়ে চলেছে কলকাতার দিকে, নতুন কোনো রহস্যের অপেক্ষায়। এইভাবেই শেষ হলো আজকের গল্প পলাশপুরের পোড়ো বাড়ি। কাহিনীর প্রতিটি বাঁকে যে রোমাঞ্চ আর রহস্য মিশেছিল তা আপনাদের ভালো লেগেছে বলে আশা করি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করুন আপনজনদের সঙ্গে। পরবর্তী পর্বে শীঘ্রই হাজির হব আরেকটি নতুন রহস্য কাহিনী নিয়ে। সঙ্গে থাকুন গল্পলোকের সঙ্গে। ধন্যবাদ জানাই আমার আইডল সত্যজিৎ রায়কে, যার গল্পে অনুপ্রাণিত হয়ে এই গল্পটি লিখেছে।